সামনের থেকে চলে
আজকে নমস্কার। হ্যাঁ নমস্কার, বসুন। আমার আসতে একটু দেরি হয়ে গেল। একটু নয়, বেশ খানিকটা। আগে হ্যাঁ, বারবারই ভাবছিলাম বৃষ্টি পুরো ধরে গেলে তারপর বেরোবো। কোথায় কি না জোর করে নামছে না মেঘ কাটছে। আসলে শ্রাবণের বর্ষণ এমন অনিশ্চিত, প্রতি মুহূর্তে আপনার মনে আশার সঞ্চার করে পরমুহূর্তেই হয়তো ঘোর কালিমায় দিগন্ত আচ্ছাদিত করে ফেলল। আমিও সেই ভেবে অপেক্ষা করে। দেখুন ভবমাধব বাবু, আপনার নামটা ঠিক বললাম না? হ্যাঁ, আমার নাম ভবমাধব, ভবমাধব চক্রবর্তী। দীর্ঘ 33 বছর পঠন পাঠনে নিজেকে নিয়োজিত রেখে বহু কৃতি ছাত্র তৈরি করেছি ঠিকই, কিন্তু নিজ গৃহের দারিদ্র মোচনে তা ছিল নিতান্ত খরিদ্র। ফলত গত 7 বছর এই গৃহ শিক্ষকতায় যেমন অর্থোপার্জনের উপায় এবং একটা দায়িত্ব, দেশের ভবিষ্যৎ সুনাগরিক তৈরি করার ব্রত হিসেবে। তা দেখুন, আমার ভাইপোর দায়িত্ব নেওয়ার পর এরকম বৃষ্টি ধরে যাওয়া, রোদ পড়ে আসা, এসব কিছুকেই কি আপনি বেশি গুরুত্ব দেবেন? মানে আপনার উপর আমার ভাইপোর পড়াশোনার দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকতে পারবো তো? অবশ্য সেটা এখনো ঠিক হয়নি, যদি দরদামে পোষায়। আপনি শিক্ষাকে এরকম ব্যবসায়িক লেনদেনের স্তরে নামিয়ে আনতে চাইছেন? হ্যাঁ, সেই কথাই হচ্ছিল। ছাত্র পড়ানো বাবদ আপনি কত কি নেন সেটার কথাই হচ্ছে। দেখুন, আমি একজন দরিদ্র শিক্ষক। শিক্ষাদানের বিনিময়ে যত কিনছি অর্থ নেই বটে, কিন্তু এমন কিছু নয় যাতে আমার দারিদ্র চিরতরে শেষ হয়ে যায়। দেখুন, একজন ব্রাহ্মণ তিনি শিক্ষাদানকে যখন জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। ওতে কি খুব কাজ হবে? বাবু, আমি একজন দরিদ্র ব্রাহ্মণ, প্রত্যহ দুবেলা আমার আহার জোটে না। এসব কথা শুনলে আমার ভেতরটাই কি হয় জানেন? রাগ, ক্রোধ। আরে মশাই, আপনাকে প্রবল ধনী হতে কে আটকাচ্ছে বলুন তো? নিজের ইচ্ছে আর পরিশ্রমটাকে এক জায়গায় নিয়ে আসুন, দেখবেন সৌভাগ্য একেবারে শালগ্রাম শিলাটির মতো আপনার ঘরে ঠায় বসে আছে। হ্যাঁ, আগে বিষয়টা কি এতই সহজ? আমাদের সংস্কৃতে একটা কথা আছে, লিখিতমপি ললাটে প্রযোজিতম কর সমর্থ। অর্থাৎ ললাটে যা লিখিত হয়ে আছে। না, খুব কঠিন। আর সবসময় সব সহজ কাজের খোঁজেই বা থাকবেন কেন? আমার মাসিক আয় কত বলুন তো? অনুমান করে একটা বলা সম্ভব। হ্যাঁ, বলা সম্ভব, বলা সম্ভব নয়। এখানে ঘর বাড়ি, এখানে দেশে দুটো সংসার, এসজন বসজন ছাড়াই প্রত্যেক বেলায় 19টা পাতের যোগান দিতে হবে। কত আয় হলে এই খরচটা স্বাচ্ছন্দ্যে চালানো যায়? আন্দাজে একটা বলা যায়। আমার আয় আপনার ওই আন্দাজের থেকেও অনেকটা। হ্যাঁ, অনেকটাই। চাইলে সামনে পেছনে দুটো চাকর নিয়ে ঘুরতে পারতাম, কিন্তু এখনো বাজার দোকান নিজেই করি। পকেটের পয়সাকে গায়ের ঘাম থেকে আজও অনেক বেশি মূল্য দিই। আরে মশাই, যা রোজগার করি তা তো আর ভালো ভোজনের খিচুড়ি নয় যে যা খুশি করে তাকে শেষ করে দিত। সে তো ঠিক, তবে হ্যাঁ, মুখে বলছেন বটে, কিন্তু তাকে কখনো মর্যাদা দিয়েছেন অতটা? কি, কাকে কাকে মর্যাদা দিইনি? দেশে বিধবা মাকে রেখে এসে এই শহর কলকাতায় বাবু রামরতনশীলের বাড়িতে আশ্রিত হয়ে লঙ্গরখানায় দুবেলায় এতেও ভিখারিদের সাথে খাবার খেয়ে আজ এই শোভাবাজারের বাড়ি ছাড়া আরো দুটো বাড়ি আছে আমার, একেবারে যাকে বলে সোপার্জিত। আগে শুনেছি। না, সবটা শুনবেন কি করে? এখনো পায়ে হেঁটে অফিস যায়, টিফিনে মুড়ি গদম খায়, বছরের শুরুতে এক জোড়া ধুতি আর জামা, কোনো নেশা নেই। আমি বরং উঠি আর প্রত্যেকটা মুহূর্তে ভাবি ওই শিলবাড়ির ভাড়ার ঘরে চাকর বাকরদের সঙ্গে শুতে শুতে ইঁদুর আর শোলাদের উৎপাত থেকে আরেকটা নিশ্চিন্ত দিন আমার ঝুলিতে পড়লাম। না, উঠবেন কেন? কথা শেষ হয়নি তো এখন। হ্যাঁ বল। চা? ও আচ্ছা, আপনি চা খাবেন? আমি? হ্যাঁ। না, আমি বড় একটা চা খাই না। আসলে শিশুকাল থেকেই কোন রকম নেশা বা
প্রলোভন থেকে নিজেকে দূরে রাখা আমার সেই বাল্যকালের অভ্যাস। শিশুকালে আমাদের গুরুমশাইরা বলতে, বেশ 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 বেশ, না উনি চা খাবেন না, তাহলে এইটুকু সময় আমার সঙ্গে কথা বলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ভেতরে ভেতরে কিঞ্চিত উত্তেজিত, আর সেই উত্তেজনা কমানোর উপায় হিসেবেই আপনাকে ডাকা। আমাকে কেন? আমি তো আপনার কোনো মতে পূর্ব পরিচিত নই, তাহলে আমি কি করে আপনার উত্তেজনার নিমিত্ত হতে পারি? আগে আমার নামটা স্মরণে আছে? আগে নিশ্চয়ই আছে, শ্রীযুক্ত মুকুন্দলাল বিশ্বাস। হ্যাঁ, অর্থাৎ কাউকে না জিজ্ঞেস করেই আমার বাড়িটা খুঁজে পেয়েছে। বুঝলাম না, আপনি নম্বর দিয়েছেন, দূর থেকে আপনার বাড়ির ছাদ পরিদৃশ্যমান, অযথা কাউকে ঠিকানা জিজ্ঞাসা করে বিব্রত করতে যাওয়াই বা কেন? এ পাড়ায় আমার নাম মুকুন্দ বিশ্বাস নয়, ম্যাকদুলাল। মেঘদুলা? হ্যাঁ, আমি কিনা অফিসের ম্যাকদুলাল সাহেবের পোষ্যপুত্র ম্যাকদুলাল। অবশ্য সেসবে আমি খুব একটা জানছি না, আমার কাজ আমাকে করে যেতেই হবে। হ্যাঁ শুনুন, আমার ভাইপোর দায়িত্ব আপনাকে এই জন্য দিচ্ছি না যে আপনি প্রায় সংস্কৃততে বাংলা ভাষায় কথা বলেন। আপনি অত্যন্ত গরিব, তার ভরণ পোষণের দায়িত্ব আমার আদৌ তা না। বরং শিক্ষক হিসেবে আপনার কঠোর সুখ্যাতি আপনার প্রতি আমার মনোযোগ আকর্ষণ করেছে বলা যায়। কত চান আপনি? আমি মানে দেখুন, এইরকম দরদস্তুর করে তো কোনোদিন শিক্ষা কার্যে ব্যাপৃত হয়নি। ছাত্রের প্রতি মনোযোগ আর দায়িত্ববোধ প্রত্যক্ষ করে এই অভিভাবকরা দক্ষিণা হিসেবে যা স্থির করে, অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে কোনো কিছু না ভেবেই চলে এসেছে। ওই ছবিটা দেখেছে? দেখুন, উঠুন উঠুন, আসুন এদিকে আসুন। আরে ওই যে ছেলেগুলো হাঁদার মতো দাঁড়িয়ে আছে, ওই দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর মধ্যে বাঁদিক থেকে 4 নম্বর হচ্ছে আমি। বাবু রামরতন শীলের বাড়িতে আমরা যারা আশ্রিত ছিলাম, তারা 1 পয়সা করে জমিয়ে বারুণী স্নানের দিন কাশ্মীর তীরের ঘাটে ওই ছবিটা তুলেছিলাম। বামন ঠাকুর আমাদের প্রত্যেকের পিঠে একটা করে আস্ত চালাকার ভেঙেছিলেন। জামাটা তুলে এখনো ফলাফলটা দেখাতে পারে। ওই ছবি তোলার জন্য বিধবা মাকে যতদিন না নিশ্চিত ঘুম দিতে পারছ, ততদিন এই 1 পয়সাকে 1 টাকা বলে হিসাব করবে। বামন ঠাকুরের ওই কথাটা আমি আজীবন মনে রেখেছি, আর ওই ছবিটা তখন থেকেই আমার সঙ্গে সঙ্গে রয়েছে। এখন তো আপনার অঢেল সম্পত্তি, কিন্তু নিশ্চিন্ত হবার তো কোনো শেষ নেই। কি ব্যাপার? স্কুল ছুটি হয়ে গেল। কেন? জোরে বৃষ্টি হতে পারে তো, ওই জন্য। হ্যাঁ, ও বৃষ্টি হতে পারে ভেবে ছুটি। বেশ, তুমি ভেতরে যাও। আর শোনো, পোশাক পাল্টে এখানে একবার এসো। ছোটদের সামনে বড়দের সমালোচনাটা অন্যায়, কিন্তু দেখুন, বৃষ্টি হতে পারে ভেবে যারা স্কুল ছুটি দেয়, কোনোদিনও শুনেছেন কেমন সুন্দর দিন করেছে বলে শনিবার পুরো স্কুল করিয়েছে, কিংবা রোববারে সবাইকে ডেকে নিয়েছে? হ্যাঁ, এই তো শিক্ষকদের অবস্থা। আপনি কত নেবেন এখনো কিন্তু বলেন? আমি ঠিক মানে কি আর বলি বলুন। তাহলে বিষয়টা আপনি আমার উপরেই ছাড়লেন। শুনুন, রবিবার বাদে প্রতিদিন সন্ধ্যায় 2 ঘন্টা করে আমার ভাইপো শ্রীমান চুনিলালের পড়াশোনার তদারকির জন্য মাসিক মাইনে হিসেবে আপনাকে আমি 3 টাকা করে দিতে বাধ্য থাকব। মাসের প্রথম সোমবারেই আপনি টাকাটা পেয়ে যাবেন। আচ্ছা, তবে আবার তবে? হ্যাঁ, ওই তবেই আসো। যদি দেখি আমার ভাইপোর কোনো উন্নতি হচ্ছে না, কিংবা ওই বৃষ্টি ধরে যাওয়া, বা গতকাল রাতে চাঁদের আলো দেখে ভালো ঘুম হয়নি। এই বয়সে চাঁদের আলো দেখে ঘুমের ব্যাঘা? চাঁদের আলো দেখে ধেই ধেই করে নাচার বয়স লাগে না ভগবন্ত বাবু, মাথাটা একটু খারাপ হলেই যথেষ্ট। ফলে আপনি আসতে পারলেন না। হ্যাঁ,
কিন্তু ব্যবস্থা সব অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, এসো শুনিল, ইনি ভবমধু বাবু, তোমার নতুন গৃহ শিক্ষক। কাল বিকেল থেকে আসবে। এসো দাদা, এসো এসো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও যাও, স্কুল ছুটি হয়ে গেছে বলে সময় নষ্ট করো না, যাও। আগে না, আসতে গেছে না মশাই। হ্যাঁ, এসো এসো। সুন্দর ছেলে, বিনয়ী এবং পরিশ্রমী। একজন প্রকৃত ছাত্রের এই দুটি অত্যাবশ্যকীয় গুণই শ্রীমান চুনিলালের আছে। আমার আশা না, আমার দৃঢ় বিশ্বাস, আমার পাঠক প্রক্রিয়ায় শ্রীমান অতি দ্রুত। এর আগে চুনিলালের যিনি নতুন গৃহ শিক্ষক ছিলেন, তার কাছে বই থেকে বাইরের গুরুত্ব ছিল অনেক বেশি। ফলে চুনিলালের জ্ঞান হয়তো বাড়লো, কিন্তু পরীক্ষার নম্বর হলো উল্টো। কিন্তু আমার নম্বরের প্রয়োজন, কারণ কাজের ক্ষেত্রে ওই নম্বরকেই বেশি গুরুত্ব দেয়। কথা বুঝলেন? আগে দেশটায় যখন ছাতি ফেটে যাচ্ছে, তখন বেল অমৃত ফল হলেও অপ্রয়োজনীয়, তখন এক গ্লাস শুধু জলই দরকার, তাই নয় কি? সে তো বটেই, সে তো বটেই। হ্যাঁ, আমার এখন বেরোতে হবে, আপনি দরকার। হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলবো? অবশ্যই, তবে সংক্ষেপে। হ্যাঁ, বলছিলাম এইরকম শিক্ষকতা আর ব্যবসা এ দুটোকে আপনি আলাদা করেন কি করে? আদৌ করি না, দুটোই আমার কাছে। আর যারা করেন তারা কোনো ছাপোষা কেরানি কিংবা ওই হিসেবি ব্যবসায়িক বাড়িতে শিক্ষকতা করার জন্য না আসাই মঙ্গল। এই আপনি তাহলে কাল থেকে আসছেন? হ্যাঁ, আমি পরশুদিন ফিরবো, তখন দেখা হবে। আসুন, নমস্কার। নমস্কার। শ্যামা, সদর বন্ধ করে দাও। আমি তার মনের কথা শুনব বলে গেলাম কোথায়, আমি তার মনের কথা শুনব বলে গেলাম কোথায়, শোনা হলো না, আজ ফিরে এসে নিজের দেশে, আজ ফিরে এসে নিজের দেশে কি যে শুনি তাহার বাণী আপন কানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল। কি সৌভাগ্য, রঙ্গলাল বাবু যে। ভালো আছেন? আসুন আসুন আসুন, নমস্কার। ভালো আছেন তো মুকুন্দ বাবু? হ্যাঁ, আপনাদের সঙ্গ পেলে আরো ভালো থাকতে পারতাম, কিন্তু আমি নিরুপায়। কেন? এখনই আমাকে বেরোতে হবে। কোথা? অফিস যে কি জিনিস আপনাকে তো কোনোদিন বুঝতে হয়নি রঙ্গলাল বাবু। হ্যাঁ, লিপি আছেন, ছবি আছেন, গান বাজনার আসরে যাচ্ছেন। ওই শুনতে পাই বাংলাদেশের মান্যগণ্যদের আকাশে নতুন যে তারাটি ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে, তার নাম রঙ্গলাল সিং। তা সেই আলো যখন আপনার কাছ পর্যন্ত এসে পৌঁছেছে, তখন কিছু একটা নিশ্চয়ই হয়েছে। তবে আপনি নিশ্চিন্তে থাকুন মুকুন্দ বাবু, এ হচ্ছে সন্ধ্যা তারা, এর জেগে থাকার সময় বড় অল্প। রঙ্গলাল বাবু, হ্যাঁ, সময়ের হিসেবে এক রাতে শিউলিত 7 দিনের ঘেঁটুর কাছে হেরে ভুল, কিন্তু রসিকের সমাদর আর কপালে জুটে বলুন। ব্যাপার বলুন তো ভাইয়া, বাঘ দেবী যে আপনার বাঘযন্ত্রে বেশ পাকাপোক্ত আসন পেতে বসেছেন মনে হচ্ছে। পাকাপোক্ত নয়, তিনি আপনাদের সঙ্গে সঙ্গেই আসেন, আর এসে 4-5টা হেঁটে চলে দেখতে গিয়ে এই বিপদ ঘটান। কিন্তু তাকে সেই সুযোগ দেবার মতো সময় আমার নেই। আমি ওই ইচ্ছা নিতান্ত কম বলতে পারছি। এখনই আমাদের বেরোতে হবে। শ্যামা, হ্যাঁ, বোরখানকে বলো রঙ্গলাল বাবু এসেছে। বলেছি, বলছি আপনার চালের জল দেওয়া হয়েছে। ঠিক আছে। শোনো, বোরখানকে বলো আমার জন্য একটু জল বাতাসের ব্যবস্থা করতে। সে কি ভাত খাবেন না? না, আরে ছি 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 ছি, আমার এই সময় আসাটা একদম উচিত হয়নি, আপনার বিছি দেরি করিয়ে দিলাম। অতিথি কি আর তিথি নেমে আসে রঙ্গলাল বাবু? তার উপরে আপনারা শিল্পী মানুষ, সাধারণ মানুষের হিসেবে চলবেন কেন? একবেলা না খেলে কিছু হবে না, আপনি বসুন। এখন আমাকে মুখে কুলু কেটে পায়ে দুটো পাখা লাগিয়ে দৌড়তে হবে। বসুন আপনি। বসো, ছবি মামা। এই, তোরা সব ভালো আছিস তো? বাহ, আমাদের ভালো থাকার জন্যই তো তোমরা সবাই মিলে পরামর্শ করে আমাদেরকে ও বাড়ি থেকে এখানে নিয়ে। তোর জিভের ধার কিন্তু সেই একই রকম আছে রে রুদ্রচণ্ডী। কি আর করবো বলো, সবকিছু কি আর
মনি ভাই কাজের লোককে মনের মতো আশকারা দিয়েছে। এখন তোমরা কার ফোন বুক করো? তাই শুনতে বেশি তোকে মা ডাকছে গাড়ি দাদা হ্যাঁ তুমি এসেছো শুনে হুম স্কুলের কাজগুলো সেরে একেবারে নিশ্চিন্ত হয়ে যাও। বাহ বেশি নিশ্চিন্ত হও না, কাল থেকে নতুন মাস্টার। সে নতুন হোক বা পুরো সে নতুন হোক সে নতুন হোক সে নতুন হোক বা পুরনো আমি তো সেই একই হ্যাঁ কিন্তু কিন্তু সারা জীবন কি একই রকম থাকলে চলে শোনা ভাই? যত বড় হবে তত বেশি বেশি দায়িত্ব নিতে হবে যে। কেন দায়িত্ব নিতে হবে কেন? আহা, জগৎ সংসারের নিয়মিত এই এসব নিয়মকে বানিয়েছে বলো তো? এই তা যদি আমার জানা থাকতো তাহলে কি এরকম খ্যাপার মতো ঘুরে বেড়াই? আমিও যে তার এই খুঁজি শোনা ভাই। ও তাহলে তো হয়েই গেল। হ্যাঁ তুমি যখন এত বড় মানুষ হয়ে তাকে খুঁজতে পারো আমি তো আরই পারবো। আচ্ছা শোনা ভাই, আমি যে খুব বড় মানুষ এই কথা তোমায় কে বললে? বলার কি আছে, এ তো সবাই জানে। তাই এই নাও ছবি মামা, এই শরবতটা খেয়ে নাও, মণিবাবু আসছে। আরে বাবা রে, এই তোরা বাড়ি শুদ্ধ লোক কি আমায় নিয়ে ব্যস্ত হয়ে উঠলি? ব্যস্ত হওয়ার সুযোগ আর কোথায় দিচ্ছ ছবি মামা? ও বাড়িতে থাকতে তবু 2-1 করে মাসে আসতে, আর এখন তো 3-4 মাস পার করে দিয়েও তোমার আর আসার সময় হয়। কি করবো বল, সারা জীবন তো এরকম বাউন্ডুলে হয়ে থাকা যায় না। কর্তব্যের চাপে মন আর পায়ের বন্ধুত্বটা কখন যে আলগা হয়ে যায়। একটা কাজকর্ম না করতে পারলে কিছু মানুষকে বোধহয় কোনো রকম কাজকর্ম না করাই ভালো। হ্যাঁ কিন্তু জগৎ সংসার সে কথা শুনবে কেন বল? কেন ছবি মামা? ও বাড়িতে থাকতে তো এই কঠিন জগৎ সংসারের কোনো কথা না শুনে আমাদের দিব্যি চলছিল। সময় কি আর সব সময় এক জায়গায় থেমে থাকে রে পাগলি? আর কত সব নতুন নতুন দাবি নিয়ে সে এসে হাজির হয়। আর সবচেয়ে বড় কথা, তখন মনি ভাই একা সব দাবি মিটিয়েছে। আমরা বদলে যাওয়ার সময়টাকে ধরতেই পারিনি যে। আচ্ছা ছবি দাদা, হ্যাঁ তুমি ওই ছুটকি বেশিকে রুদ্রচণ্ডী বলো কেন? বাবা, তোমার ছুটকি বেশি যা মেজাজ যা শাসন। হ্যাঁ ছুটকি বেশি খুব শাসন করে, মায়ের থেকেও বেশি। আর ভালোবাসে। কোনদিন যদি না খেয়ে ঘুমিয়ে পড়ে মা হয়তো বললো থাক, এক রাত না খেলে কিচ্ছু হবে না। কিন্তু ছুটকি বেশি টেনে তুলে খাওয়াবেই। আচ্ছা ছবি দাদা, তুমি যদি সত্যি সত্যি ঘুমিয়ে থাকো তাহলে এত কথা জানলে কি করে? কি কি ধুর, আমি কি ঘুমাই না? তাহলে এইটা ইচ্ছে করে না তো। ওই জন্য চোখ মুছতে শুরু করি। আশা শুনি তো। তাই জানো জানো ছবি দাদা, আমি ছোটবেলায় ঠিক এইরকমটি ছিলাম। তবে আমার তো মা ছিল না, আমার এক দিদি আমায় ছোট থেকে বড় করেছে। হ্যাঁ, তোমার সেই দিদি নাকি দেখতে খুব সুন্দর ছিলেন, আর নাকি খুব সুন্দর আলপনা দিতেন, সেলাই করতেন। কিন্তু তুমি এত কথা জানলে কি করে? মা বলেছে। হ্যাঁ আমরা তো রোজ রাতে শোয়ার সময় এক এক দিন এক একজনের গল্প করি। কোনোদিন তোমার গল্প, কোনোদিন আমার। এই ছবি দাদা, আমি তোমার জন্য একটা দারুণ জিনিস এনেছি। কি? দেখাচ্ছি একটু পরে। তুমি আজ থাকো না? হ্যাঁ? তুমি আজ থাকো না? আচ্ছা, আচ্ছা, আজ থাকো আচ্ছা। না? বাবু আছেন তো? না রে ভাইয়া, আজ বেরিয়েছি একটা অন্য কাজে। আসবো দিন দুয়েক পরে। আসবেন মাঝে মাঝে। কর্তব্য কর্ম সব ঠিকঠাক পালন করছি কিনা আপনারা যদি না দেখে যান। আরে ছি 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 ছি, এসব কি কথা বলছে? আর রঙ্গলাল বাবু, মানুষ যা খুশি তাই করতে পারে না। কেন জানেন? কেন? কারণ ওরা বিশ্বাস করে যে ওপরে একজন দেখনেওয়ালা আছে, আর আপনারা হলেন সেই দেখনেওয়ালার পাঠানো দূত। আপনাদের পরামর্শও তো অনেক ভরসা যোগায়। দাদা হ্যাঁ, দেখ, এ কি, আপনি একেবারে কিছু না খেয়েই চলে যাবেন? পুজোর প্রসাদ নিয়েছি তো। আর তাছাড়া ওই 9:30টার সময় বড় রাস্তায় সাহেবের গাড়ি চলে আসে। আরে ভাইয়া, কিন্তু সেই 9:30 তো এখনো 8 ঘন্টা 45 মিনিট দেরি আছে। তাহলে তা অবশ্য ঠিক, তবে মনে করুন গাড়িটা 10-20 মিনিট আগে চলে এলো,
সাহেবকে সেখানে দাঁড় করিয়ে রাখাটা এটা তো ঠিক না। সুনীলাল, আয় কাল বিকেলে তোমার নতুন মাস্টারমশাই আসবে, কথাটা মাথায় রেখে। আগে তা আপনি কোথায় যাচ্ছেন? আমার আস্তে আস্তে আমার পরশু, একেবারে পরশু। হ্যাঁ যাচ্ছি, ওই সাহেবের সঙ্গে একটু বেরোতে হবে। ওই ক্যানিং বা কালনা কোথাও একটা পাঠাবে। এখানে নানান রকম কারবার সাহেবের। ওই নৈহাটি জগদ্দলের দিকে একটা জুট মিল নেবার কথা হচ্ছে। সাহেব বললেন, বিশ্বাস তুমিও চলো। চললাম। সাহেব বললে তো আর না করতে পারি না। আর করবোই বা কেন? অফিসের আর কাউকে তো বলেনি। সত্যি। এতে অনেকে অবশ্য চোখ ডাটা। পরিশ্রম করতে পারলে, সাহেবের কাজগুলো করে দিতে পারলে, উপরে ওঠা সিঁড়ি যে কখন পায়ের নিচে এসে যায় যাই যায় না। তারপরে ওই গাড়িতে যেতে যেতে আরো দুটো আজটা কথাও হবে। আমার মাথায় যে কত রকম চিন্তা, বাবু। না, সত্যি, সত্যি, বটে, বটে। হ্যাঁ, হ্যাঁ, আসি। হ্যাঁ, খুব বাবা, আকাশের অবস্থা তো খুব খারাপ। বাজারে ভাড়া। হ্যাঁ, আপনিও দেখে শুনে যাবেন। মানুষটাকে আজ অব্দি ঠিকঠাক বুঝতে পারলাম। এইটুকু সময় এখানে না হয় 1-1.5 বছর, কিন্তু এর আগে কখনো তো দেখেছি। এমনিতে কার কি দরকার সব একবারই হিসেব করে চুকিয়ে যায়। হ্যাঁ, তাহলে তো ভালোই। হ্যাঁ, কিন্তু ওই হিসেব যে করছেন সেটা ওদের সাথে সাথে বুঝিয়ে যায়। কি আর করবি বল, সব মানুষ তো আর একরকম হয় না, আরে আর সবসময় তুলনা করাটাও ঠিক নয়। কিন্তু বসো। বসে থেকে কি সবকিছু মুছে ফেলা যায়? তাহলে ভুলে থাকার চেষ্টা কর, দেখবি অভ্যেস হয়ে যাবে। আরে বসো তুমি, হ্যাঁ, হ্যাঁ, এটাকে এখানে রাখো। আচ্ছা বেশ। এই নাও, শুরু করো। আমাদের এই ঝগড়া এই জীবনে শেষ হবে না। হ্যাঁ, না আমি ভাবছিলাম যে এত খাবার তো আমি স্বাভাবিকভাবে খেতে পারবো না, তাই তোদের ঝগড়া শুনে শুনে খিদেটা যদি একটু বাড়ানো যায়। শুধু শুনে হবে না ছবি মামা, ঝগড়া শুনে শুনে হবে না, খিদে বাড়াতে হলে না একেবারে তেড়ে ঝগড়া করতে হবে। এই তার মানে তো তোর পেটে এখন তারকার খিদে। যা মামুন দিদিকে খাবারটা দিয়ে তোরটা এখানে নিয়ে চলে আয়। তুই ভাবি না? বাহ, উনি খাবেন কেন? ওনার তো খিদে পায় না। তুমি যেমন ঝগড়া শুনে শুনে খিদে বাড়াও, উনিও তেমনি ঝগড়া করে করে খিদে কমান। আহ, শ্যামা, ওই তো ধমকের জন্য মুখ বন্ধ করছো, কিন্তু যখন গলার জোর কমবে তখন কি করবে? তখন অন্য ব্যবস্থা নেব। এই রে, চায়ের জল চাপিয়ে এসেছি, হয়ে গেল বোধহয়। তুমি ভালো করে খাও। যাও, তুমি যাও। বসো, আমি দেখি। তুমি কথা বলো। আচ্ছা, রুদ্রচণ্ডী কি আজকাল এরকম পেরেই থাকছে? হ্যাঁ, মাঝে মাঝে এরকমই হয়। ওর যত দিন যাচ্ছে ওর পক্ষে এখানে মানিয়ে নেওয়াটা খুবই কষ্টকর হয়ে উঠেছে। কিন্তু তোরা তো পারছো। মানিয়ে নেওয়া ছাড়া আমাদের আর অন্য উপায় কি আছে বলো? কিন্তু ও তো তোমার আমার কাছে অন্য একটা জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিল। এই যে এনেছি। কি 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 এনেছো ছবি দাদা? দেখি দেখি। বাহ, দারুণ হয়েছে, অপূর্ব। তুমি খাও, ও এক এক করে ছবি বার করবে। হ্যাঁ হ্যাঁ, তুমি খাও, আমি এক এক করে বার করে রাখছি। না মানে আসলে কি জানিস, এই এই ছবি নিয়ে কেউ এমন মেতে আছে দেখে আমার ভেতরে যে কি হয়, মানে মাঝে মাঝে যখন কাগজে তোমার নাম লিখতে পারি, ছবি আঁকার একেবারে নতুন পথ খুলে দিচ্ছ তুমি। ধুস, সব লোকে বলে ঠিক, ছবিও বার হয়, তুই সেসব ছবি লোকে বোঝে না, ভালোবাসে না। তাই আবার
তাই হয় রে, তাই হয়। যত না বুঝছে, যত ওপর ওপর প্রশংসা তত বেশি। দায় নিতে হলে, ছবিকে ভালোবাসতে হলে যে অনেক অনেক বেশি পরিশ্রমের দরকার, তা হয় না, হয় না। আচ্ছা, তুমি এখনো সেই সুকিয়া স্ট্রিটের আধভাঙা বাড়িটাতে আছো? হ্যাঁ, আর কোথায় থাকবো জানিস? বাবা ভেবেছিল আমি কোথায় বড় হয়ে নাম ডাকওয়ালা আর্টিস্ট হয়ে ওই বাড়িটার চেহারাই বদলে দেবো। নাম ডাক তো হয়েছে। ওই বাড়ির ভাঙা দেউড়ি সোজা করার জন্য যে অর্থে নাম ডাক, তা আমার হয়নি। এই যে এটা আমার, আমি রেখেছি। বাহ, দারুণ আছে। বাহ, দেখি দেখি আরো কয়েকটা আঁকা দেখি তোমার। কখন আঁকে এসব? সবই খুব গোপনে সারতে হয়। কাকা তো ছবি আঁকা, গান শেখা কিছুই পছন্দ করে না, সেটাও নিজেও বোঝে। আচ্ছা ছাড়, বাদ দে। আচ্ছা, আমি একদিন পর কোত্থেকে এলাম সেটা তোরা একবার জিজ্ঞাসা করছিস না তো? তিব্বত। এই, কি করে জানলি? একে তো এলে একদিন পর, তারপর গায়ে যেরকম ঢোল কম্বল চাপিয়েছো, ওই তিব্বতীদের অভ্যেসটা যে যায়নি সেটা বেশ বুঝতে পারছি। না না না, এই রুদ্রচণ্ডীর মাথাটা আমি যতটা সরেস ভাবি, এ তার থেকেও বেশি সরেস। হ্যাঁ, তবে তবে তিব্বত না, প্রায় তিব্বত বলা যায়। আমাদের এই দেশের একেবারে উত্তর পূর্ব দিকের শেষ দিক নেপাল। যেমন দুর্গম তেমনি সুন্দর। সে দুর্গম না হয় বুঝলাম, কিন্তু এমন জায়গায় যাও যার নামটাও কেউ জানে না, তা সেসব জায়গাগুলো কেমন আমাদের একটু বলোই না। আমরা না হয় তোমার কথা দিয়েই দেখি। বাহ, দারুণ বললি তো। না না, আজ মনে হচ্ছে মনি ভাই যে তোমার পড়াশোনার ব্যাপারে একটু বাজে খরচা করেনি, সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, কি দারুণ বললি বলতো, তোমার কথা দিয়েই দেখি। আচ্ছা আচ্ছা, সে না হয় হলো, কিন্তু এখন ওই জায়গাগুলো কেমন তার গল্পটা তো একটু বলো। সবটা কি আর বলতে পারবো রে? আচ্ছা, ধর ধর একটা জায়গা পাহাড়ের গা কেটে তৈরি করা হয়েছে, মাটির রাস্তা, একটা মাত্র গাড়ি যেতে পারে। আর দুদিক দিয়ে গাড়ি এলে খুব বিপদ। সেজন্য ওই পাহাড়ের দুই ধারে চেকপোস্ট। একদিক থেকে গাড়ি ছাড়লে অন্যদিকে ওয়্যারলেসে খবর হয়ে যাবে, অন্যদিকের গাড়ি আর ছাড়ে না। আর জানো শোনা ভাই, ওই রাস্তায় ছোট্ট ছোট্ট সব জিপ, একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে ওই নিচে সোনার নদী। সোনার নদী? হ্যাঁ সোনা ভাই, এ সোনা রঙের সোনা। সূর্যের আলো জলে গুলে হাজারটা রঙের মধ্য দিয়ে ওই সোনালী রংটাকে ঝিকমিকিয়ে তোলে। আর ওর নামটাও যে খুব মিষ্টি, সুবর্ণগিরি। লোকেরা আদর করে বলে সুবর্ণগিরি। আর জানো শোনা ভাই, ওই পাহাড়ের ঢালে বিশাল বিশাল সব গাছ, আর ওর মাঝখান দিয়ে উঁকি মারছে অর্কিডের সব ঝালক, সাদা, বেগুনি, হালকা সবুজ, কত 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 যে রং, সব যেন চোখ ভরিয়ে দেওয়ার জন্য রেডি। তোমার ওই ঘুরে বেড়াতেই বেশি ভালো লাগে না? এই জীবনে আমার যে আর কিছু করা হলো না শোনা ভাই, সব কাজেই কেমন যেন বেমানা, বড় বাড়ি। আরো বেদনা, আরো বেদনা, প্রভু
দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটায়ে বাধা টুটায়ে, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। এই দেখো, এটা মা এঁকেছে। বাহ, দারুণ হয়েছে তো। এই জানো শোনা ভাই, আমি ঠিক এইরকম একটা জায়গা থেকে ঘুরে এলাম। জানি তো। এই কি করে জানলি? তোমরা কি ভাবো আমি সবসময় কলকাতাতেই থাকি? চার দেয়ালের ফাঁক দিয়ে মনটাকে যে কোথায় কোথায় পাঠিয়ে দিই। এই দেখো, আমি নিচে লিখে রেখেছি, এঁকেছেন সত্যবতী দেবী, 12ই কার্তিক 1346। বাহ, দারুণ, এ তো একদম পাকা হাতের কাজ সুবিধা। ও হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে। বলছি যে বামন দিদি জিজ্ঞেস করছিলেন কাল আসবেন কিনা। কেন আসবেন না কেন? বাহ, তুমি তো কাল আমাকে আর ছুটি বেশি না বলবে। ঠাকুর তো দুদিন থাকবে না, আমরা আবার রবিবারের মতো নিজেরা রাতটাও খাবো, ছবি আঁকবো। তুমি তো বলেছো, ভুলে গেলি? ঠিক আছে ঠিক আছে, জানা বামুন দিদিকে আসতে বল। বামুন দিদিও বরঞ্চ আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, ছবি আঁকবেন, গান গাইবেন, তারপর তোমার ঠাকুরপো ফিরে এলে এইসব পাগলামির কথা 10খানা করে তার কানে তুলে দেবেন। তারপর ওইসব রঙের তুলি কাগজ সব নিমতলায় ভাসিয়ে দিয়ে। শ্যামা, আরে আরে বাবারে বাবারে, ও তোদের এই ঝগড়া ঝাঁটি এবারে একটু থামা তো। এই এই তোদের সবার জন্য আমি এক একটা জিনিস এনেছি। দেখ তো তোদের পছন্দ হয় কিনা। প্রথমে ছবি দাদা, ছবি দাদা, এটা হচ্ছে তোমার। এটা কি? ধরো ধরো তোমার যখন আঁকা হয়ে যাবে তখন তুলি পেন্সিল এই সমস্ত কিছু এর ভেতর রাখতে পারো। ধরো তুমি বাইরে কোথাও আঁকতে গেলে তখন আঁকার কাগজও গোল করে এর ভেতর রেখে দিতে পারো। হ্যাঁ, আর বাইরে গেছে। শ্যামা, এই রুদ্রচণ্ডী, তোর ওই পান সুপুরির ব্যবস্থা এখনো আছে? হ্যাঁ, কাজ আছে না? বেশ বেশ, তাহলে এটা হচ্ছে তোর। উফ বাবা, এ তো বেশ ভারী। দেখো দেখো মণিমুখটা। হ্যাঁ, কি অপূর্ব। আর হাতের কাজগুলো কি সুন্দর দেখ। আচ্ছা, এত ছোট ছোট পাথর বসানো কি করে? যে লোকটা থেকে নিয়েছি সে বলল, দাদা বাবু এই পাথরগুলো বাইরে থেকে বসানো হলেও 3 পুরুষের একটা পাথরও খসে পড়বে না, বুঝলে? আর আর এটা হচ্ছে তো বাহ, অপূর্ব। কাঠ ছেঁচে কি সুন্দর নকশা বানিয়েছে। অপূর্ব। আরে আরে আমি যেখানে গেছিলাম সেখানে ওই বাচ্চা বুড়ো মা মেয়ে সবাই মিলে ভাগ ভাগ করে এই কাজগুলো করে। আরে ওদের ওখানেই ছিলাম 3 দিন। আর আর এই যে রংগুলো, এই রংগুলো ওখানকার গাছ ফল পাতা এসবের রস থেকে তৈরি হয়। আরে ওটা নিজেরাই তৈরি করে আমাদের পটুয়াদের মতো। বেশ পাকা রং কিন্তু। এসব কেন নিয়ে আসো বলো তো? সেই মানুষটাই যখন নেই। মণিমামি এসব ভাবনা শিল্পী না। সে হয়তো একজনের জন্যই এই আঁকে লেখে, কিন্তু আর 10 জনের কাছেও কি তার গুরুত্ব কিছু কম? সেই 10 জনকেও তো সেটা গুরুত্ব দিয়ে দরদ দিয়ে দেখতে হবে। মণিমামি তুই আজ এঁকে রাখ, কাল দেখবি দরদি দর্শকের অভাব হচ্ছে না। দাঁড়া, আমি একটা নতুন ছবি এঁকে। এই মেঝেতে বসবি, খাটে বসবি না, নতুন চাদর বেঁধেছি। এই ছবি দাদা, তুমি বরং আজকে অনেকগুলো ছবি এঁকে রাখো, বুঝেছো? আমি পরে একদিন এসে দেখে যাবো। আমায় আজ একটু বেরোতে হবে। এক্ষুনি? আরে হ্যাঁ রে, এক্ষুনি বেরোতে হবে। একটু পরে যেও। না শোনা ভাই, যে মানুষটির সাথে আমায় দেখা করতে হবে তার যে খুব তাড়া। ঠিক আছে, এখন যাও, তবে খুব তাড়াতাড়ি একবার। আচ্ছা, ঠিক। আমি যাচ্ছি মা। এই দাঁড়া, আমিও যাচ্ছি। জানি নতুন চাদরের রং মেখে যাবে তো। কাকা পুরো একেবারে সব জানি। চলো। এইবার আমাদের কি বুঝ দেবে? বুঝ দিতে যাবো কেন? আরে সত্যি। এই কি? এদিকে তাকা। খালি কি? আয়
আসামের নেশা সুপুরি। জলে থাকতেই ওরা ওই কাঁচা অবস্থায় জলে রেখে পচিয়ে দেয়। এত পরিশ্রমের দরকার কি? এমনি খেলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, আরে এতে একটা নেশা নেশা ভাব আসে হালকা। ভালো, এবার বেড়াতে গিয়ে নেশা ধরিয়ে ঘরে ফিরবো। আরে ধুর, আরে এই তো এই কটা এনেছি, আর এগুলো শেষ হলেই তো শেষ। তাছাড়া আমায় যে নেশায় পেয়েছে তার কাছে এসব তো তুচ্ছ রে। আমায় পাকড়াবে কে? হ্যাঁ, সে আমাদের চেয়ে আর কে ভালো জানে বলো? হ্যাঁ। তবু যদি ওই মানুষটা থাকতো। হ্যাঁ রে মণি, এই কথাটা না একদম ঠিক বলেছিস। মণিমামা যে কিভাবে একেবারে অনায়াসে একটা মানুষের পায়ে বেরি পরিয়ে দিত, অথচ ওই মানুষটাকে জীবনে একবারও তুলি করাতে পারলাম। সেই কোন ছোটবেলা থেকে ওসব তোমার, তুমি করো, আর বড় হয়ে তো কথাই নেই। বড় ভাগ্নে, তোমার ওই আর্ট ফার্ট এই বেচারা উকিলের মাথায় ঢোকাতে এসো না তো। সব তুমি আর তোমার মণিমামি যা করছো, যা বুঝছো ওতেই হবে। জানিস মণিমামি, জীবনে ওর মতন একজন আপাতমস্তক রসিক মানুষ আর পেলাম না। আচ্ছা, রবি ভাই ওর বাবার কথা কিছু জিজ্ঞাসা করে? হ্যাঁ বলে, মাঝে মাঝে বলে। মণিমামি, এই সময়টাকে শুধু ছুটি ধরে পার হয়ে যেতে চাই। তারপর ছবি ভাই একটু বড় হয়ে গেলেই ব্যাস, তারপর তো আমরাই আমরা। কিন্তু সময় জোরটাও নেহাত কম না। তাকে কি এত সহজে পোষ মানানো যায়? যায় যায় রে মণিমা, কি দিয়ে তার বিচার করবি বল? ভবিষ্যতের একটা দাঁত মুখ বার করা, একটা হিংস্র সেই জিনিসটাকে কল্পনা করে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা নীরব শুকনো খটখটে করে রাখা, সেটাই তো হেরে যাওয়া মণিমামি। সেটা তো মণিমামাও পারেনি, আর আমিও পারলাম না। বোধহয় এটা করলেই ভালো হতো। তাই বোধহয় তাহলে আর নিজের ছেলে বউকে সারা জীবন এমন গুটিয়ে বেঁচে থাকতে হতো না। আমি তো একটা হাঁ বাউন্ডুলের লোক রে মণিমা, কোনো বাস্তব বুদ্ধি নেই আমার। আমার কথা কেই বা শুনে বল? তবে তোকে বলেই বলছি, জীবন যখন মার দেয় না, তখন তার উল্টো দিকে নিজের সবটা নিয়ে শটান দাঁড়িয়ে থাকাটাই বাঁচা, সেইটাই জিতে যাওয়া। আজ মণিমামা মারা যাওয়ার পর তুই যদি ছবি আঁকা, ছবি ভাই আর শ্যামাকে নিয়ে ভবিষ্যতের প্রস্তুতি নেওয়া, এসব থেকে হাত তুলে নিস, মাথা নিচু করে দিস সময়ের কাছে, তাহলে তুই যে শুধু হারলি তা তো নয়, মণিমামাও হারল। আমার কথাগুলো একবার ভেবে দেখ। চললে হ্যাঁ, যে মানুষটার সাথে দেখা করতে যাব, ওই মানুষটির যে বড় তারা, উনি জানেনই না যে সময়ের আর একটা দিকও যে হয়। তুমি একটু অপেক্ষা করবে, আমি এক্ষুনি আসছি। কেন? বসো না। আরে
রুদ্রচণ্ডী, এই আমি নাকি আসামের নেশার সুপুরি? তোমরা এলে ও বাড়িটা যে একসময় ছিল সেটা মনে পড়ে। এই দেখ, কিন্তু অত ওভারে অভিযোগ করিস না তো। হ্যাঁ, এই বাড়িতে এবার একটু মন লাগা। মন তো থালা বাসন নয়, যে কোনো তাকে তাকে গুছিয়ে রাখতে চাইলেই পারে। ও মুনি ভাই যে তোকে কত লেখাপড়া করিয়েছে আজকে তা বোঝা যাচ্ছে। মুশকিলটা তো হয়েছে ওইখানে, বাড়ির কাজের মেয়েকে ছোট বোনের মতো বড় করলে তার ইচ্ছে অনিচ্ছেগুলোও তো বড় হতে পারে। সংসার সংসারটা মানবে কেন? আসলে তো সে কাজের লোক। আরে এই রুদ্রচণ্ডী, কি হলো কি তো? কি আবার হবে, সারাক্ষণ নিজেকে বোঝাতে বোঝাতে সামলানো সম্ভব হয়, আপ ধরে যায়। এই আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর মন খারাপ করিস না। বাদ দে। এই তুলিটা আজই আনিয়েছি, তোমার আনা নতুন রং দিয়ে একটা কিছু এঁকে দাও তো। আরে ধুর, এখন সময় কোথায়? আচ্ছা তুমি শুরু করে দিয়ে যাও, আমি শেষ করব। আহ, বললাম তারা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়া। আহ নে, আমি এই বর্ষার মেঘটা এঁকে দিলাম। এবার নিচের পৃথিবীটা সাজিয়ে তোলা তোর কাজ, বুঝলি? তাই সাজানো। হ্যাঁ, এইবার আমাকে রাস্তায় নামতে হবে। চলি রে রুদ্রচণ্ডী। ও হ্যাঁ, ভালো কথা মনে পড়ে। কি? তুমি তো নানান জায়গায় ঘুরে বেড়াও, কোথাও কোনো ভালো থাকার ওষুধের খোঁজ পেলে আমাকে জানিয়ে দাও। একদম ভুলে গেছি জানিস। আরে মুনি ভাইও আমাকে তোর এই ওষুধের কথা বলেছিল, কিন্তু তুই তখন অনেক ছোট ছিলিস আর আমারও 7 কাজে 14 দিকে ঘোরা। তবে তুই যখন এখন আমাকে বললি, গুরুজন হিসাবে এটা আমার কর্তব্য, আমি ঠিক নিয়ে আসবো। চললাম রে। ও আমাদের ছবি ভাইকে বলিস ও যেন অনেকগুলো ছবি এঁকে রাখে, আমি পরে এসে একবার দেখে যাবো, ঠিক আছে? চলি রে। এটা এখানে না হোক অন্য কোথাও বেশ আছে। হ্যাঁ, ছাতা আছে সঙ্গে? ছাতা? হ্যাঁ, ওই তো মাথার উপর বড় করে মেলে ধরেছে, আমাকে আর বয়ে বেড়াতে হয় না। সে বেটা আমার মাথা বাঁচাতে নিজেই অন্য হয়ে ঘুরে মরে। হ্যাঁ, কেমন মজা। চলি রে, ভালো থাকিস তোরা। হ্যাঁ, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে জানি নে মোর কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে, জানি নে। তুমি কি এখনই ছবি নিয়ে বসবে নাকি? কেন, কোনো কাজ আছে? না, খাওয়াটাকে তুমি কাজের মধ্যে ধরবে কিনা সেটা তুমিই জানো। এ পেলে ঠিক খাবো। হ্যাঁ, সেটা বুঝতে পারলে হয়। বলছি, শ্রীকান্ত কোথায়? কোন শ্রীকান্ত? শরৎবাবুর উপন্যাস থেকে অন্য কেউ? মরো, এবার থেকে আমার বইপত্র আমিই গুছিয়ে রাখবো, তোমাকে আর কষ্ট করে হারিয়ে ফেলতে হবে। খবরটা খোলা রেখে তুমি করছি। শ্যামা, শ্যামা,
হ্যাঁ, এই কাগজপত্রগুলো ধরো। আজ আর দেওয়া গেল না, রাস্তাঘাট সব জলে ভেসে ভেসে গেছে একদম। হ্যাঁ, ওদিকে যা বৃষ্টি, গাড়ি তো এগোতেই পারো। শেষে সাহেব কাগজপত্র দিয়ে বললেন, যাও বিশ্বাস, বাড়িতে গিয়ে কাজগুলো সব ছেড়ে দাও, বলে ওই বড় রাস্তায় নামিয়ে গিয়ে চলে গেল। সাহেবের কত অমান্য করা বাবা। তোমরা সব ছবি আঁকছি? ছবি দাদা এইমাত্র সব দিয়ে গেল। আর কিছু না মনে করতাম, ছেলে যতদিন না বড় হচ্ছে, নিজের পায়ে না দাঁড়াচ্ছে, ততদিন এইগুলো একটু বাদ রাখতে বলেছে। সেও যদি বদভ্যাসে জড়িয়ে পড়ে, ছবি আঁকা বদভ্যাস। নাও হতে পারে। কিন্তু অন্য কোনো কাজ কাউকে যদি তার নিজের মূল দায়িত্ব থেকে দূরে সরিয়ে দেয়, তাকে তো সুঅভ্যাস বলতে পারি না। ছবি একেও তো অনেকে অনেক দায়িত্ব নিয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছেন। একে দাঁড়ানো বলে না মনে গঠান, বলে ছুটে মরা। কোন স্থিরতা আছে এতে? আস্তিব তো কাল তারকেশ্বর, এই তো জীবন। সত্যি আমরা যে অবস্থায় পড়ে তোমার কাছে এসে উঠতে বাধ্য হয়েছি। ওসব কোনো কথা না মনে গঠান। মানুষ বিপদে পড়বেই, আর সেখান থেকে বেরিয়েও আসতে হবে তাকেই। কিন্তু বেরিয়ে আসার পথটা নিয়েই কোনো বিরোধ নেই, কোনো বিরোধ নেই। কিন্তু ভবিষ্যৎটা বড় কঠিন, বড় বিপজ্জনক। আর এটা ভেবেই আমাদের সব রকম প্রস্তুতি নিতে হবে। ব্যাস। কিন্তু সবটাই কি তার নিজের হাতে থাকে? তা বলে হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকাটাই কাজ? আর না হলে যেখানে সেখানে ঘুরে বেড়ানো এই কর্তব্য কিছুই যোজনা করা যাবে না। আমি একটু অন্যরকম ভাবি ঠাকুর। ভবিষ্যতে যুদ্ধবার ক্ষমতা অর্জন করতে গিয়ে যে চাওয়াগুলোকে দম বন্ধ করে আটকে রেখে মনে করতাম, এই নিয়ে তর্ক করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। তোমাদের হয়তো আগেই বলা উচিত ছিল যে শ্রীমান চুনিলাল এবার এই স্কুলের সব পরীক্ষায় একমাত্র আঁকা ছাড়া ভালো কিছু করতে পারে। স্কুলের হেডমাস্টার মশাই আমাকে ডেকেছিলেন, তিনি তো যা বলার বলেছেন। আর আমিও তোমাদের না বলে একজন নতুন গৃহ শিক্ষক নিয়ে এসেছি। শুনেছি বাজারে তার খুব সুনাম। এমন চাপে রাখবে শ্রীমানকে যে শ্রীমান অন্যদিকার ঘাড় ঘোরাতেই পারবে না। আমি এসব করেছি, অথচ তোমরা ভেতরে ভেতরে। কিন্তু আমি যে অন্যরকম দেখি ঠাকুর। ঘাড় ঘুরিয়ে পৃথিবীর চারপাশটা যদি সে দেখতেই না পারে, তাহলে পড়াশোনার সঙ্গে সে মেলাবে কি করে? পড়াশোনা মানে যে কিছু শ্লোক আর পরাক্রান্তি মাথায় বুঝে নেওয়া নয়। পড়াশোনার সাথে সাথে তাকে জীবনটাকেও অন্য হাতে মেলে ধরতে হবে। অবশ্যই এসবই তোমার দাদার কাছ থেকে শেখা শোনা। কত তত্ত্ব কথা আমি জানি না মনে করতাম। আমি একজন সাধারণ কেরানি, খুব সাধারণ আমার চিন্তা। আর আমি আমার সব কর্তব্যকে সামনে ঠায় দাঁড়িয়ে থাকতে, ওই চুনিলালের একটা উপার্জনের ব্যবস্থা করে দেওয়া, সাথীর একটা বিয়ের ব্যবস্থা করা, তোমাদের ওই বাড়ির ভাড়া থেকে মণিদাদার ঋণগুলো শোধ করা, ওই বাড়িটাকে আবার ঠিকঠাক করে দিয়ে তোমাদের হাতে ফিরিয়ে দেওয়া, এসব আমার দায়িত্ব মনে করতাম। সেখানে বহু কাজের সায় পাওয়া গেল কি গেল না, এসব নিয়ে ভাবার সময় আমার নেই। আমি শুধু ভাবি ভবিষ্যতে ওই পয়সার জন্য যেন কারোর কাছে হাত জোর করতে না হয়, যেন চলে যাওয়ার আগে অন্তত জেনে যেতে পারি যে আমার অনেক দায়, অনেক দায়িত্ব আমি অন্য কারো ঘাড়ে চাপিয়ে দিয়ে আসিনি। যারা রয়ে গেল তারা সম্মানের সঙ্গে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে, অন্তত এটুকুন করে আসতে পেরেছে। একজন মানুষের এছাড়া কি করবার আছে বলো?
বসে আছো, খাবে চলো, দুপুরেও তো কিছু খাও। কটা বাজে? প্রায় 9টা। ঠাকুর শুয়েছে? হ্যাঁ, ছুটি ঘুমোচ্ছে। তুই খেয়েছিস? হ্যাঁ, এই তো। তোমাকে বাদ দিয়ে পঞ্চব্যঞ্জন দিয়ে খেয়ে এলাম। শ্যামা, কে গো? চুনিকে ডেকে নিয়ে আয় এখানে। কেন? আমাদের বেরোতে হবে। কোথায় বেরোবে? তুমি কি খেপেছো নাকি? এতদিন না ভেবে কেন যে সহজ স্বাভাবিক ছিলাম সেটাই কষ্ট দিচ্ছি শ্যামা। যা, ডেকে নিয়ে আয় ওকে। দেখো দেখো, ছোটবাবু কিন্তু অত শত ভেবে বলেনি। মানুষটা তো কথা বলাটাই ওই রকম। কিন্তু আমি তো আমার মতো করে বুঝেছি। দেখো দেখো, বিষয়টা বোঝো। আমিও তো এখানে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। তো এভাবে চলে গেলে তুমিও তো আমাদের ভালোই চান। সবার ক্ষেত্রে সব ভালো থাকে না রে শ্যামা। আটকে থেকে সময় মতো জল ছোলা চাওয়াটা খুব ভালো, কিন্তু উড়ে বেড়াতে চাইলে ভালোটাই পায় সে গলাটা। দুটাকে অকেজ করে রেখে চুনিকে পয়সা রোজগারে ঠেলে দিলে ওর বাবা আমাকে ক্ষমা করবে না। চল। কি না চুটকি বেশি একা একা ঘুমাতে বুঝি ভয় করে না? আজ থেকে আর আমরা একা থাকবো না বাবা। চল, বেরোতে হবে আমাদের। কোথায় যাব? প্রথমে তোমার ছবি দাদার ওখানে, তারপরে অন্য কোনো ব্যবস্থা করে নেবে। মণিবৌঠা, তুমি যে কোন বিপদের পথে পা বাড়াচ্ছ। তুই থাকলে আমাদের ভয় কিসের? রঙ্গদাদা বলে জীবন যখন মার দেয় তখন তার সঙ্গে হঠাৎ দাঁড়িয়ে থাকে বাঁচার শ্যামা। এটা জানতাম, কিন্তু ভেতর থেকে বুঝলাম আজ। কিন্তু কিন্তু দাদাবাবুও তো এই একই কথা বলে। হ্যাঁ বলে, কিন্তু দুজনের রাস্তা দেখায় দুদিকে। আমরা আমাদেরটা বেছে নিলাম। চল। চুটকি বেশি যাবে তো? হ্যাঁ, ছুটকি পিসি না গেলে আমরা তো রাস্তা হারিয়ে ফেলবো। রাস্তা আর কোথায়, সব তো জলে ডুবে গেছে। একটু কষ্ট করে এই গলিটা পার হয়ে বড় রাস্তায় গেলেই তো ব্যাস। আমরা তিনজনে মিলে যত রাস্তা ধরে হাঁটবো তত একটু কমে আসবো। ব্যাস। বইপত্র নেবো না? হ্যাঁ, তোমার যা ভালো লাগে সব গুছিয়ে নাও। কি হলো? চল। এভাবে চলে যেতে কোথায় যেন বাঁধছে। সেটাই স্বাভাবিক, কিন্তু একবার পরীক্ষা দিতে হলে নিজেকে তো এভাবে দাঁড়াতেই হবে। তুমি কিছু নেবে না? হ্যাঁ, ওই তো গুছিয়েই রেখেছি। বইপত্র সব ওখানে পাওয়া যাবে তো? হ্যাঁ, সব পাওয়া যাবে। কি লিখছ? আমরা যে চলে যাচ্ছি সেটা তোমার ছোট কাকা জানিয়ে গেলাম। এইসব কি বেশি তুই কি দিলি রে? এই তোর মায়ের আর আমার কিছু জামা কাপড় আর এই বইটা। চলো মণিবৌঠা, কোথাও বেরোতে হলে হাসি মুখে বেরোতে হয়। চলো। তিনজনের উপর ভরসা না থাকলে চলবে কি করে? ওমা চলো, বৃষ্টি তো ধরে এলো। হ্যাঁ, চল।
মাঝের লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব নিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ও গো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তো